হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্প ভূতের আড্ডা, যেখানে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি যে গল্পগুলো বইতে লেখা কোনো কল্প কাহিনী নয়, বাস্তব জীবনে এই ঘটনাগুলো কারোর না কারোর সাথে ঘটেছে। যদি আপনারাও আপনাদের জীবনে এরকম কিছু ভৌতিক সত্যি ঘটনা অথবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে গল্প লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই সেই গল্পগুলোকে আমার চ্যানেলে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু টুডেজ স্টোরি। আজকের গল্পটা আমাকে পাঠিয়েছে হাওড়া থেকে পাপাই। ঘটনাটা পাপাইয়ের মামাতো ভাই রানার সাথে আজ থেকে প্রায় 10 বছর আগে ঘটেছিল। রানার তখন 13-14 বছর বয়স হবে। রানাদের বাড়িও হাওড়াতেই, তবে রানার মামা বাড়ি মেদিনীপুরের একটি গ্রামে। শুধু মামার বাড়ি নয়, রানাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই মেদিনীপুরেই থাকে। যেমন ওদের মামা বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ওর পিসির বাড়ি। তাই ছোটোবেলায় যখন স্কুলে গরমের ছুটি পড়তো, তখন ওরা মেদিনীপুরে চলে যেত মামা বাড়িতে। গরমের ছুটি ছাড়াও মাঝে মধ্যেই ওরা মেদিনীপুরে মামার বাড়ি, পিসির বাড়ি অথবা অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যেত। সেই কারণে মেদিনীপুরে, বিশেষ করে মামা বাড়িতে রানার বেশ কিছু বন্ধুবান্ধব ছিল। এছাড়া মামাতো ভাই বোনরা তো ছিলই। তাই মামা বাড়ি যেতে ওর খুবই মজা হতো, কারণ সারা দিন গ্রামে ওরা হই হুল্লোড় করে সময় কাটাতো। কখনো সাইকেল নিয়ে এই গ্রাম থেকে ও গ্রামে ঘুরে বেড়াতো, কখনো পুকুরে স্নান করতে যেত, কখনো আম বাগানে আম পাড়তে যেত, আর মাঠে ঘাটে খেলে বেড়াতো। তো সে বছরও গরমের ছুটিতে রানা গিয়েছিল মামার বাড়ি। মামা বাড়িতে পুরো গরমের ছুটিটা কাটানোর পর যখন ছুটিটা প্রায় শেষ হতে আসছে, আর 2-3 দিন পরেই ওরা হাওড়ায় ফিরে আসবে, এরকম সময় অর্থাৎ জুন মাসের শুরুতে রানার পিসির বাড়িতে ছিল লোকনাথ বাবার তিরোধান দিবসের উৎসব। এই পুজো উপলক্ষে রানার মামা বাড়িতেও ওর পিসির বাড়ির তরফ থেকে সবার নিমন্ত্রণ ছিল। সেই কারণে রানার মা, রানার মামা, মামি, দিদা এবং ওই বাড়ির আরও কয়েকজন গিয়েছিল রানার পিসির বাড়িতে। তবে রানা কিন্তু বাড়ির সবার সাথে যায়নি। ও ওর মামাবাড়ির পাড়ার 2জন বন্ধুর সাথে সাইকেল নিয়ে গিয়েছিল পিসির বাড়িতে। বিকেল হতেই ওর মামাবাড়ির সবাই বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু রানারা খেলাধুলায় এত মশগুল ছিল যে সবাই চলে আসার পরেও ওরা পিসির বাড়িতে থেকে গেছিল। তাই যখন প্রায় সন্ধে হয়ে আসছিল, তখন রানা ওর 2 বন্ধুর সাথে সাইকেল নিয়ে রওনা দেয় মামা বাড়ির দিকে। তবে যেহেতু মেন রোড দিয়ে যেতে গেলে বেশ অনেকটা ঘুরে যেতে হয়, তাই ওরা বাড়ি ফেরার জন্য একটা শর্টকাট রাস্তা নেয়। এই শর্টকাট রাস্তাটা ছিল একটা বড় মাঠের মধ্যে দিয়ে, আর ওই মাঠের মাঝামাঝি কিছুটা অংশে পড়ে শ্মশান। যেহেতু সন্ধে প্রায় হয়ে আসছিল এবং আলো অনেকটা কমে এসছিল, আর ওপাশে একদম লাইটের ব্যবস্থা নেই, তাই জন্য সন্ধে নেমে গেলেই ওদিকটা পুরো অন্ধকার হয়ে থাকে। তাই প্রথমটাতে ওরা একটু দোনোমনো করছিল যে এই সন্ধ্যাবেলায় ওই মাঠ দিয়ে যাবে কিনা। কিছুক্ষণ দোনোমনো করলেও যেহেতু ওরা 3 জন ছিল, তাই এত চিন্তা না করেই ওরা মাঠের রাস্তাটাই আলটিমেটলি নেয়। মাঠের রাস্তাটা একদম ফাঁকা ছিল, তাই ওরা খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছিল, মানে নিজেদের মধ্যে ওরা রেস করছিল। কিছুক্ষণ পরেই রানা বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল ওর বন্ধুদেরকে পিছনে ফেলে। এর ফলে রানা যখন শ্মশানের কাছে চলে এসেছিল, বাকি 2 বন্ধু কিন্তু শ্মশান পর্যন্ত পৌঁছাতেই পারেনি। হঠাৎ করে রানার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ও যখন খেয়াল করলো যে ও শ্মশানের মাঝখানে পৌঁছে গেছে এবং পিছন দিকে ওর বন্ধুরা অনেকটা দূরে রয়েছে, পুরো এরিয়াটা একদমই খালি আর অন্ধকার প্রায় হয়েই এসেছে, তাই একবার একটু সাইকেলটাকে স্লো করলো, আবার পর মুহূর্তেই নিজের মনকে শান্ত করে নর্মালভাবেই সাইকেল চালাচ্ছিল। শ্মশানটা প্রায় ক্রস করেই ও ফেলেছিল এবং শ্মশানের পরেই একটা ছোট পুকুর ছিল। হঠাৎ করেই ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় কি জানি কি হলো, হুড়মুড় করে সাইকেল নিয়ে রানা রাস্তার মধ্যে পড়ে গেল।
ও বুঝে উঠতে পারলো না কীভাবে ও পড়লো। না কোনো কিছুর সাথে হোঁচট খেয়েছে, না কোনো কিছুর সাথে ধাক্কা লাগলো। মাটিতে পড়ে গিয়ে পায়ে বেশ ব্যথা অনুভব করলো রানা। ব্যথায় কাতর হয়ে ওর বন্ধুদের দিকে এবার তাকালো। ওরা তখনও শ্মশানের কাছাকাছি এসে পৌঁছায়নি, তবে দূরে ওদেরকে দেখা যাচ্ছে যে দুজন সাইকেল নিয়ে আসছে। তাই নিরুপায় হয়ে নিজেই রাস্তা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। হাত দুটো মাটিতে রাখতেই ওর হাতে কিছু একটা ঠেকলো। ও দেখলো যে একটা মাটির থালায় অনেক ধরনের খাবার রাখা রয়েছে। সাধারণত কেউ মারা গেলে তার শ্রাদ্ধের দিন সন্ধেবেলায় তার বাড়ির লোকজন তার পছন্দের খাবার দাবার রান্না করে এরকম মাটির থালাতে সুন্দরভাবে সাজিয়ে পুকুর পাড়ে রেখে দিয়ে যায়। রানা এবার বেশ খানিকটা ঘাবড়ে গেল যে কোনো মৃত মানুষের জন্য খাবার এখানে রেখে দিয়ে গেছে বাড়ির কেউ, আর ও সেটাকে ধরে ফেলল। তবে ও তো ইচ্ছে করে কিছু করেনি, ও এখানে পড়ে গেছিল, তাই ভুলবশত ওখানে হাত লেগে গেছে। তাই কিছুটা ঘাবড়ে ঘাবড়ে ও মাটি থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ করে অনুভব করলো যে ওর শরীরটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে আসছে। ও অনেক চেষ্টা করেও কোনো মতেই উঠে দাঁড়াতে পারছিল না। এমন সময় ও দেখলো যে একটা জোরালো আলো ওর মুখের ওপরে এসে পড়েছে। কেউ যেন পাওয়ারফুল একটা টর্চ অথবা বড় একটা সাদা লাইট জ্বালিয়ে ওর মুখের মধ্যে ফেলছে। একটা অজানা আকর্ষণে ওই আলোর দিকেই এক দৃষ্টে তাকিয়েছিল রানা। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল ও, আর ওই আলোর ঝলকানির মধ্যেই ও দেখতে পেল একটা আবছা কালো অবয়ব। রানা খেয়াল করলো এই অবয়বটা কেমন যেন হেলে দুলে ওর দিকে ধীরে ধীরে এগোচ্ছে, আর ওই অবয়বের কোনো মাথা নেই। হঠাৎ করেই বন্ধুদের ডাকাডাকিতে রানার ঘোর কাটে। ও চমকে উঠে বন্ধুদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ওর বন্ধুরা জিজ্ঞেস করলো, কি রে, কিভাবে পড়ে গেলি? রানা ওদের কথার কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালো। ওর আরেক বন্ধু ততক্ষণে মাটি থেকে সাইকেলটা তুলতে তুলতে ওকে জিজ্ঞেস করলো, আরে দেখে শুনে চালাতে পারিস না? এত জোরে চালাচ্ছিস কেন? আমরা তো আস্তে আস্তে চালাচ্ছিলাম। রানা এবারও কোনো কথার উত্তর দিল না। ওর বন্ধুর হাত থেকে সাইকেলটা নিয়ে আবার সাইকেলে উঠে চালাতে শুরু করলো। ওর বন্ধুরাও এবার ওর সাথে সাথেই যাচ্ছিল। রানা যখন ওর মামাবাড়ি এসে পৌঁছালো তখন বাইরে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। ও ঘরে ঢুকে সাইকেলটা এক জায়গায় রেখে কারোর সাথে কোনো কথা না বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। যেহেতু মামাবাড়ির সবাই সন্ধ্যাবেলায় রানার পিসির বাড়িতে প্রসাদ খেয়ে দিয়ে এসেছে, তাই রাত্রেবেলা খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না। তাই ওর মামাবাড়ি কেউই ওকে আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই ওর মামাবাড়ির সবাই খেয়াল করলো যে রানা ঘুমিয়ে ঘুমিয়ে কেমন যেন গোঙাচ্ছে। রানার মা রানার বিছানার সামনে আসতেই খেয়াল করলো যে রানার চোখ বন্ধ, কিন্তু অদ্ভুত রকম আওয়াজ করে ও হাসছে। রানার মা রানাকে ধরে একটু ঝাঁকিয়ে দিল এবং জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে রানা? রানা চোখ দুটো খুলল ঠিকই, কিন্তু কোনো উত্তর দিল না, আর শুধু হেসেই যাচ্ছিল। এর মধ্যে ওর মামা এবং বাড়ির আরও দু একজন ওর কাছে চলে এসেছে। সবাই ওর কাছে জানতে চাইছিল যে কি হয়েছে, কিন্তু রানা কারোর কোনো প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না, শুধু হেসেই যাচ্ছিল। ব্যাপারটা দেখে রানার মা প্রচণ্ড ঘাবড়ে যায়। বাড়ির সবাই বলাবলি করছিল ওরা যেহেতু সন্ধ্যাবেলায় গ্রামের রাস্তা দিয়ে এসেছে, রানার গায়ে নিশ্চয়ই অশুভ কোনো হাওয়া লেগেছে। যে বন্ধু দুজনের সাথে রানা ফিরেছিল, রানার মামা তক্ষুনি তাদের দুজনের বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটা জানতে চায়। ওর বন্ধুরা জানালো যে আমরা শ্মশানের মাঠের মধ্যে দিয়ে আসছিলাম, হঠাৎ করেই রানা শ্মশান ক্রস করে নিজে নিজেই সাইকেল নিয়ে পড়ে গেছিল। তারপরে তো কোনো কিছু হয়নি,
রানার মামা ব্যাপারটা মোটামুটি আন্দাজ করতে পেরে বাড়ি ফিরে আসে এবং রানাকে এবং রানার মাকে নিয়ে ওদের বাড়ির কাছাকাছি এক ঠাকুর বাড়িতে নিয়ে যায়। ঠাকুরবাড়ির প্রধান পুরোহিত তখন ঘুমিয়ে পড়েছিলেন। রানার মামা গিয়ে ডাকাডাকি করতেই উনি ঘুম থেকে উঠে আসেন। অসময়ে ঘুম ভাঙার জন্য উনি একটু মনে মনে বিরক্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু রানার অবস্থা দেখে ওনার সব রাগ কমে যায়। উনি সাথে সাথে মন্দির থেকে কিছু আশীর্বাদী ফুল এবং এক ঘটি জল নিয়ে রানার মায়ের হাতে দেয় এবং সেই জলটা রানাকে খাইয়ে দিতে বলে। রানাও সেই জলটা খেয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যে ও কিছুটা স্বাভাবিক হয়। সেই রাতটা কোনো রকমে ওরা কাটায়। রানার মা প্রচণ্ড পরিমাণে ঘাবড়েছিল এবং ভয়ও পেয়েছিল। পরের দিন সকালবেলা হাওড়া থেকে ওর বাবা মেদিনীপুরে চলে আসে। তখন রানা মোটামুটি স্বাভাবিক, কিন্তু ও কারোর সাথে একদমই কথা বলছিল না। ওই দিন রাত্রেবেলাতেই ওরা হাওড়ার বাড়িতে ফিরে এসেছিল। এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও রানা কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি। ঘরের এক কোণে ও থম মেরে বসে থাকতো, কারোর সাথে কোনো কথা বলতো না, কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে তার উত্তরও দিত না এবং দিন দিন ওর শরীর খারাপ হতে লাগলো। চোখের তলায় কালি পড়তে শুরু করলো এবং ওর মা বুঝতে পারলো যে রানা প্রায়ই খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে। এই মতো অবস্থায় ওর মার চিন্তা খুব বেড়ে যায়। বাবার সাথে আলোচনা করে হাওড়াতেই এক ঠাকুর বাড়িতে ওকে আবার নিয়ে যাওয়া হয়। সেখানের প্রধান পুরোহিত রানাকে দেখে বুঝতে পারেন যে রানার ওপরে কোনো অতৃপ্ত আত্মার হাওয়া লেগেছে, সেই কারণেই ও এরকম অস্বাভাবিক আচরণ করছে। রানার বাবার সহমত নিয়ে উনি এক যজ্ঞের আয়োজন করে ওই ঠাকুর বাড়িতে। পুজোর শেষে রানা সেন্সলেস হয়ে পড়ে যায় মাটিতে। তারপর ওর যখন জ্ঞান ফেরে তখন ও একদমই সুস্থ, যদিও ওর শরীর পুরোপুরি ছেড়ে দিয়েছিল, একদম উঠে দাঁড়াতে পারছিল না, তবুও ও এই প্রথমবার কথা বলল। ওর বাবা মা রানাকে বাড়ি নিয়ে আসার পরে রানা যখন মোটামুটি সুস্থ হয়ে ওঠে, তখন সেই রাতে ও কি দেখেছিল সেই কথা ওর মাকে এবং বাবাকে জানায়। পুরো ঘটনাটা শুনে রানার বাবা রানার মামা বাড়িতে ফোন করেও পুরো ব্যাপারটা জানায়। রানার মামাও গ্রামের দুই বন্ধুর বাড়িতে গিয়ে ওদের সাথেও কথা বলে। ওরা এই কথা শুনে একদম অবাক হয়ে যায়। ওরা ওর মামাকে জানালো সেদিন কিন্তু ওরা কোনো রকম জোরালো আলো যে রানার মুখের ওপর পড়েছিল এরকম কিছুই খেয়াল করেনি। আর ওখানে শুধুমাত্র একটা থালা ছিল, যে থালার মধ্যে মৃত মানুষকে যেরকমভাবে খাবার দেওয়া হয় ওইভাবে খাবার দিয়ে সাজানো ছিল। এরপরে রানা একদমই সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায়। মাঝে মধ্যে মেদিনীপুরে ও মামা বাড়িতে ঘুরতেও গেছে, বন্ধু বান্ধবের সাথে সারা গ্রাম জুড়ে খেলেও বেরিয়েছে, কিন্তু ভুলেও ওই শ্মশানের রাস্তায় কোনোদিন আর যাওয়ার সাহস পায়নি। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তবে ভিডিও শেষ করার আগে একটা কথা, যেহেতু এই সমস্ত ঘটনার সত্যতা যাচাই করা কোনো রকমভাবে সম্ভব নয়, অথবা আমিও আমার চ্যানেলে কোনো রকম অন্ধবিশ্বাস ও অলৌকিক ঘটনাকে প্রমোট করি না, তাই আশা করব আপনারা এই গল্পগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন এবং এর গা ছমছমে ব্যাপারটাকে উপভোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।